আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার কলিজাটাকে আমি মেরেছি। ইস, অনেক লেগেছে বুঝি আমার সোনাটার। ব্যথা করছে তাই না? আই প্রমিস প্রাণ পাখি, আর কখনো এমন হবে না, কখনো না। এবারের মতো মাফ করে দাও আমাকে প্লিজ। নূর আর কি বলবে, বেচারি তো শকড থেকেই বেরোতে পারছে না, পুরো স্ট্যাচু হয়ে গেছে। আদিত্য নূরকে কোলে নিয়ে বেডে বসিয়ে দিল, তারপর অয়েন্টমেন্ট এনে নূরের গালে লাগিয়ে দিল। নূর এখনো শুধু আদিত্যের সেই চুমুর কথাই ভাবছে। আদিত্য চুমু দিতেই আমার এমন লাগলো কেন, যেন সারা শরীরে একটা বিদ্যুৎ বয়ে গেল। মনে হচ্ছে এই ছোঁয়াটা নূরের অনেক চেনা, আগেও অনেকবার এই ছোঁয়া পেয়েছে নূর। কেমন জাদু আছে ওনার ছোঁয়ায়। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য নূরের কাঁধ আলতো ঝাঁকিয়ে বলে উঠল, কি হলো, কি ভাবছো? আদিত্যের কথায় নূরের ঘোর কাটল। নূর এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, কিছু না, এমনি। আদিত্য মুচকি হেসে বলল, ওকে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নূর জোরপূর্বক হেসে মাথা ঝাঁকিয়ে সায় দিল। রাত 11টা। আদিত্য নূর একটু আগে শুয়েছে। আদিত্য প্রতিদিনকার মতো ঘুমানোর ভান করে আছে, যাতে নূর ওর কাছে আসে আর ও নূরকে বুকে জড়িয়ে ঘুমাতে পারে। নূর ধীরে ধীরে আদিত্যের কাছে এলো। আজ ওর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। বারবার শুধু আদিত্যের সেই চুমুর কথা মনে পড়ছে। নূর আদিত্যের একদম কাছে এসে আদিত্যের ঠোঁটের দিকে তাকালো। নূরের কেমন যেন নেশা ধরে আসছে। আবারও আদিত্যের ঠোঁটের ছোঁয়া পেতে ইচ্ছে করছে। নূর এক ঘোরের মাঝে চলে যাচ্ছে। ঘোরের মাঝেই নূর ধীরে ধীরে আদিত্যের ঠোঁটের কাছে এগিয়ে যাচ্ছে। একসময় একদম কাছে চলে এলো। নূর চোখ বন্ধ করে আলতো করে আদিত্যের ঠোঁটে একটা চুমু খেলো। সাথে সাথে আদিত্যের মাঝে যেন ঝড় শুরু হয়ে গেল। আদিত্য এক ঝটকায় চোখ তুলে নূরের দিকে তাকালো। নূর এখনো চোখ বন্ধ করে আছে। এতদিন পর নূরকে এত কাছে পেয়ে আদিত্যেরও আর নিজেকে ঠিক রাখতে পারল না। নূরের গালে হাত রেখে নূরের ঠোঁটে চুমু খেলো। নূর কেঁপে উঠে আদিত্যের টি শার্ট খামচে ধরল। এতদিনের তৃষ্ণার্ত আদিত্য সবকিছু ভুলে নূরের ঠোঁটে স্বাদ নিতে লাগলো, হারিয়ে যেতে লাগলো নূরের মাঝে। ঠোঁটে চুমু খাওয়ার শেষে ধীরে ধীরে গলায় নেমে এলো আদিত্য। নূরের গলায় ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নূর আদিত্যের চুল খামচে ধরল। হঠাৎ নূরের মাথায় কেমন যন্ত্রণা শুরু হয়ে গেল। ওর চোখের সামনে আবারও আবছা আবছা স্মৃতি ভাসতে লাগলো, যেন এমন মুহূর্ত ওর জীবনে আগেও অনেকবার এসেছে। ধীরে ধীরে নূরের মাথার যন্ত্রণা আরও বেড়ে গেল। নূর সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে যন্ত্রণায় কোকিয়ে উঠল। হেই প্রাণ পাখি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? বলো না। নূর আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। আদিত্য এবার আরো পাগল হয়ে গেল। পাগলের মতো নূরকে ডাকতে লাগলো, এই এই প্রাণ পাখি, ওঠো না প্লিজ, কথা বলো। শিট, আমি আবারও ভুল করে ফেললাম। আমার ভুলের জন্য নূরের এই অবস্থা হয়ে গেল। আমি কেন নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না কেন? আদিত্য জোরে জোরে আবিরকে ডাকতে লাগলো। আদিত্যের চিল্লানিতে আবির সহ বাড়ির সবাই জড়ো হয়ে গেল। নূরকে এভাবে দেখে সবাই চিন্তায় পড়ে গেল। আদিত্য বলে উঠল, আবির, জলদি গাড়ি বের করো, নূরকে এখনই হসপিটালে নিতে হবে। আবির মাথা ঝাঁকিয়ে দ্রুত গিয়ে গাড়ি নিয়ে বের হলো। আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে নিচে এসে গাড়িতে বসে হসপিটালে গেল। হসপিটালে ডক্টর নূরকে চেক করে আদিত্যকে বলল, দেখুন, আপনাকে আগেও বলেছি অতিরিক্ত মেন্টাল ট্রমা ওনার জন্য ঠিক হবে না। হয়তো কোনো বিষয় নিয়ে ওনার মাথায় অতিরিক্ত চাপ পড়ার কারণে উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আদিত্য চিন্তিত স্বরে বলল, ডক্টর নূর ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? ডোন্ট ওয়ারি, সি ইউ ফাইন। একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে, তখন আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু পরে নূরের জ্ঞান ফিরে আসলে আদিত্য নূরকে নিয়ে বাসায় চলে গেল। দুদিন পর রাত 2টো। তানির একটুও ঘুম আসছে না। তানি ঘুসঘুস করে উঠে বসলো। পাশে তাকিয়ে দেখলো আবির হাতির মতো উপর হয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে, যেন দুনিয়াদারি বেঁচে দিয়ে ঘুমাচ্ছে। আর এখানে যে ওর প্রেগনেন্ট বউ অস্থির হয়ে আছে, সে চিন্তা একবারও নেই জনাবের। এসব ভেবে তানি আবিরকে জোরে জোরে ঠেলতে ঠেলতে বলতে লাগলো, আবির, এই আবির। আবির ধরপড়িয়ে উঠে বসে তাড়াহুড়ো করে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? বাচ্চা এসে গেছে? তানি দাঁত কিরমির করে বলে উঠল, হ্যাঁ, বাচ্চা হয়েছে তো, এই নাও তোমার বাচ্চা।
কথাটা বলে তানি একটা বালিশ আবিরের হাতে ধরিয়ে দিল। আবির বেচারা বেকুবের মতো তাকিয়ে বলল, তানি বেবি কি বলছো এসব? হ্যাঁ তো কি বলবো, আমার এখানে ঘুম আসছে না, অস্থির লাগছে। আর তুমি কিনা আরামের নাক ডেকে ঘুমাচ্ছ। কেন বেবি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না, ডাক্তার লাগবে না, আমার কিছু খেতে ইচ্ছে করছে, সেটা এনে দাও, তাহলেই ঠিক হয়ে যাবে। রাত 2টায় তোমার খাবার খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, তো প্রেগনেন্ট লেডিদের এমনই, যখন খুশি তখনই এটা ওটা খাওয়ার ইচ্ছে জাগে, আর সেটা না খেতে পারা পর্যন্ত শান্তি লাগে না। আবির ফোঁত করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা আচ্ছা বলো কি খাবে, আমি কিচেন থেকে নিয়ে আসছি। তানি হাসি মুখে বলল, আমি ফুচকা খাবো। আবির ভ্রু কুচকে বলল, কি এত রাতে ফুচকা কই পাবো? সে আমি জানি না, তোমার ছেলে এখন ফুচকা খাওয়ার শখ জেগেছে, আমি কি করব? ফুচকা না খাওয়া পর্যন্ত ও ঘুমাতে দিবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলছি তোমার জন্য ফুচকা বানিয়ে দেবে। তানি দ্রুত বলে উঠল, এই না না না, আমি বাসার ফুচকা খাবো না। তো আমাদের বাসার সামনে যে মামা ফুচকা বিক্রি করে না, ওনার ফুচকা অনেক মজা, আমি ওই ফুচকা খাবো। আবিরের মনে হচ্ছে ও বোধহয় ঘুমের ভেতর স্বপ্ন দেখছে, এটা বাস্তবে হতেই পারে না। আবির ঢোক গিলে বলে উঠল, তো তানি বেবি কি বলছো এসো? তোমার মাথা ঠিক আছে তো? এত রাতে আমি ওই মামার ফুচকা কোত্থেকে আনবো? সে কি এখনো রাস্তায় তোমার জন্য ফুচকা নিয়ে বসে আছে? এত কিছু আমি জানি না, তোমার ছেলে এখন ওই ফুচকা খেতে ইচ্ছে করছে, এতে আমি কি করব? আমার ছেলে আমাকে চেনার আগে ফুচকাওয়ালা মামাকে চিনে ফেললো। দেখো তানি বেবি, আমার কিউটি ভাই, তুমি এখন আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দাও। আই প্রমিস, সকালবেলা ফুচকাওয়ালা মামা আসতেই তোমাকে যত খুশি ইচ্ছে তত ফুচকা খাওয়াবো, ঠিক আছে? না 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 না, আমার এক্ষুনি ফুচকা চাই। তুমি তোমার ছেলের এইটুকু আবদারি পূরণ করতে পারবে না? কেমন বাবা তুমি? দেখো, তুমি যদি এক্ষুনি আমাকে ফুচকা এনে না দিয়েছো, তাহলে আমি তোমার ছেলেকে বলবো যে তোর এইটুকু আবদারি তুমি রাখোনি। সে যেন তোমাকে বাবা বলে না ডাকে, তোমাকে যেন আঙ্কেল বলে ডাকে। তখন দেখবে কেমন লাগে যখন নিজের ছেলে নিজেকে আঙ্কেল বলে ডাকবে। আবির করুণ সুরে বলল, দিস ইজ নট ফেয়ার তানি, তুমি এমন করতেই পারো না। এটা তো রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করছো তুমি। তুমি যা ভাবো তাই, আমার কথা না মানলে আমি এমনই করব। আবির আর উপায় না পেয়ে চাপা রাগ দেখিয়ে বলল, ওকে ফাইন, আনছি তোমার মামার ফুচকা। কথাটা বলে আবির যেতে যেতে করুণ চোখে উপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, শেষমেশ এই ছিল কপালে। আদিত্য নূরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ ওর দরজায় ঠকঠক করে শব্দ এলো। নক করার শব্দে আদিত্যের ঘুম ভেঙে গেল। আদিত্য চোখ মুখ কুঁচকে ভাবল, এত রাতে আবার কে এলো। আদিত্য আস্তে করে নূরকে ছেড়ে উঠে এলো। দরজা খুলে সামনে আবিরকে দেখে ভ্রু কুঁচকে বলল, কিরে তুই এত রাতে এখানে কি করছিস? তানির কিছু হয়েছে? আরে কি হয়নি তাই বল, অনেক বড় মুসিবত হয়ে গেছে। মানে? আবির আদিত্যকে সব খুলে বলল। সব শুনে আদিত্য হাসতে লাগলো। আবির বলে উঠল, আমি এখানে মরছি আর তুই হাসছিস? এত রাতে ওই ফুচকাওয়ালা বেটাকে কই খুঁজবো? ভাই হেল্প মি প্লিজ, আমি আমার ছেলের কাছে আঙ্কেল ডাক শুনতে চাই না, প্লিজ ভাই। ওকে ওকে ঠিক আছে, চলো কোনো ব্যবস্থা করছি। আদিত্য একবার নূরের দিকে তাকিয়ে দেখলো নূর ঘুমিয়েই আছে। তাই আদিত্য আস্তে করে দরজাটা চাপিয়ে আবিরের সাথে বেরিয়ে গেল। নিচে এসে আবির বলে উঠল, ভাই এখন কি করব ভাই? ওই ফুচকাওয়ালা বেটাকে কোথায় খুঁজবো? দেখো, ওই লোকটাকেই যে খুঁজতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা এক কাজ করি, অনলাইনে ফুচকা অর্ডার করি, তুই সেটা তানিকে দিয়ে বলবি যে এটা ওই লোকটারই। তানি কি আর এত বুঝতে পারবে নাকি? আরে ভাই রে ভাই, তুই তো দেখি কিচ্ছুই জানোস না। মেয়েরা একবার নিজেদের স্বামীকে চিনতে ভুল করতে পারে, কিন্তু কোনো ফুচকাওয়ালার কোনো টেস্ট এটা ভোলার নো চান্স। শেষমেশ তানি আমাকে ঘর থেকেই না বের করে দেয়। না না ভাই, এমন কাজ একদমই করা যাবে না। তাহলে এখন কি করব? ওই ফুচকাওয়ালা কোথায় থাকে আমরা কিভাবে জানবো? ভাই এক কাজ করি, দারোয়ান চাচাকে জিজ্ঞেস করি, উনি হয়তো বলতে পারবেন। ঠিক আছে চল। তারপর ওরা দারোয়ানকে জিজ্ঞেস করলো। দারোয়ান বলল সে জানে ওই ফুচকাওয়ালা কোথায় থাকে। দারোয়ান ওদেরকে ঠিকানা দিয়ে দিল। ওরা ঠিকানা জেনে নিয়ে ওই ফুচকাওয়ালার বাসার উদ্দেশ্যে গেল।
অনেক খোঁজার পর শেষমেশ ওই ফুচকাওয়ালার বাসা পেয়ে গেল। আবির ফুচকাওয়ালার বাসায় দরজায় নক করলো। ফুচকাওয়ালা লোকটা মাত্রই তার বউয়ের সাথে একটু রোমান্টিক হচ্ছিল। তখনই হঠাৎ দরজায় শব্দ এলো। লোকটা বিরক্ত হয়ে ভাবলো এত রাতে আবার কে এলো চালাতে। লোকটা উঠে যেয়ে দরজা খুলে আবির আর আদিত্যকে দেখে বলল, কেডা আপনারে, এখানে কি চাই? আবির বলে উঠল। ফুচকা চাই মামা। লোকটা বিরক্তির সুরে বলল, আপনারা কি পাগল নাকি? এত রাতে কেউ ফুচকা খাইতে আহে, তাও আবার বাসার ভিতরে আইসা? যান যান, কালকে দিনের বেলা পাইবেন ফুচকা। দেখুন, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। আমাদের এখনই ফুচকা নেওয়াটা জরুরি, না হলে সমস্যা হয়ে যাবে। দেখেন, আপনাকেও কথা জানি না, তাই আমি অহন জরুরি একটা কাজে ব্যস্ত, তাই আমি এখন ফুচকা বানাইতে পারুম না। দেখুন, এমন করবেন না প্লিজ, আমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আচ্ছা, এক কাজ করুন, আপনি ফুচকা বানান, আর আপনার যে কাজ সেটা আমাকে বলুন, আমি করে দিচ্ছি। আবিরের কথা শুনে লোকটার এবার অজ্ঞান হওয়ার উপক্রম। কি কয় এই লোক? আমার কাজ নাকি হেই কইরা দিব? অহন কি এই লোক আমার বউয়ের সাথে? এবার আদিত্য বলে উঠল, দেখুন ভাই, আমরা অনেক বিপদে পড়ে এসেছি, আপনাকে সবটা বুঝিয়ে বলছি। তারপর আদিত্য লোকটাকে সব খুলে বলল। সব শুনে লোকটা হাসি মুখে বলল, আরে এই কথা আগে কইবেন না? আপনারা একটু দাঁড়ান, আমি অহিনী ফুচকা আইনে দিতেছি। কথাটা বলে লোকটা ভেতরে যেয়ে একটু পরে একটা প্যাকেট করে ফুচকা নিয়ে এসে ওদের হাতে দিল। শেষমেশ ওদের ফুচকা মিশন শেষ হলো। ওরা ফুচকা নিয়ে বাসায় ফিরল। আদিত্য রুমে ঢুকতেই হঠাৎ নূর দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য একটু ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে প্রাণ পাখি? নূর আদিত্যকে জড়িয়ে ধরেই ভীতু স্বরে বলল, আপনি কোথায় চলে গিয়েছিলেন? জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আদিত্য মুচকি হেসে বলল, ভয়ের কি আছে, এই দেখো আমি চলে এসেছি। আর কখনো আমাকে না বলে এভাবে একা রেখে যাবেন না, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আই এম সরি, আসলে আবিরের একটা দরকারে ওর সাথে একটু যেতে হয়েছিল, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। সরি, আর কখনো এমন হবে না, প্রমিস। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। তারপর বেডে গিয়ে নূরকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে আরো 1 মাস কেটে গেল। নূর এখন আগের থেকে অনেক ভালো আছে। মাঝে মাঝে কিছু কিছু জিনিস ওর খুব মনে পড়ে, তবে সেটাও ভালো করে বুঝতে পারে না, তাই কাউকে বলে না। তানিরও 5 মাস চলছে, একটু পেট উঁচু দেখা যায়। সকাল 11টা, আদিত্য অফিসে চলে গেছে। নূরের একা একা ভালো লাগছিল না, তাই ও সানার রুমে এলো। সানার রুমে এসে দেখলো সানা বেডে উপর হয়ে শুয়ে থেকে ল্যাপটপে কি যেন দেখছে। নূর মুচকি হেসে সানার পাশে বসে বলল, কি দেখছো তুমি? সানা নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে ভাবি, তুমি ভালো হয়েছে তুমি এসেছো, বসো না। আমি তোমার আর ভাইয়ার বিয়ের ভিডিও দেখছিলাম, তুমিও দেখো আমার সাথে। নূর মাথা ঝাঁকিয়ে সানার সাথে ওর বিয়ের ভিডিও দেখতে লাগলো। 10 মিনিট দেখার পর নূরের মাথায় আবারও যন্ত্রণা শুরু হয়ে গেল। আবারও চোখের সামনে আবছা আবছা স্মৃতি ভাসতে লাগলো। এভাবে মাথার যন্ত্রণায় নূর একসময় আবারও জ্ঞান হারিয়ে ফেলল। নূরকে জ্ঞান হারাতে দেখে সানা অনেক ভয় পেয়ে গেল। ও কাঁদতে কাঁদতে সবাইকে ডাকতে লাগলো। রাত 8টা, আদিত্য মাত্রই অফিস থেকে ফিরল। আজ অফিসে একটু বেশি দেরি হয়ে গেছে। জানি না আবিরের আজ কি হয়ে গিয়েছিল। বারবার নানান কাজের অজুহাতে আদিত্যকে আটকে রাখছিল। এসব ভাবতে ভাবতে আদিত্য নিচের রুমে আসলো। রুমে এসে দেখলো রুম পুরো অন্ধকার হয়ে আছে। আদিত্য ভ্রু কুঁচকে নূরের নাম ধরে ডাকতে ডাকতে লাইট জ্বালিয়ে বলতে লাগলো, নূর, নূর কোথায় তুমি? আর এভাবে রুমের লাইট কেন আর বলতে পারল না আদিত্য। সামনে তাকাতেই ও পুরোই থ হয়ে গেল। আদিত্য স্বপ্ন দেখছে নাকি বাস্তব বুঝতে পারছে না ও। ওর সামনে বেডের উপর নূর বধূ বেশে বসে আছে। একদম বিয়ের দিন যেমন সেজেছিল আজও ঠিক ওভাবেই সেজে বসে আছে। আদিত্য পুরো বাকরুদ্ধ হয়ে গেছে, নড়াচড়াও যেন ভুলে গেছে। কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। আদিত্যের অবস্থা দেখে নূর মুচকি হেসে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আদিত্যের সামনে এসে দাঁড়ালো। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমাকে বলো? নূরের মুখে তুমি সম্বোধন শুনে আদিত্য আবারও শকড খেল। আদিত্য কোনো রকমের ঢোক গিলে বলল, এসব কি? তুমি এভাবে বউ সেজেছ কেন? নূর আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বারে, তুমি তো বলেছিলে, এখন নিজেই ভুলে গেলে? তোমারও কি স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? মানে আমি কখন বললাম? নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বলল, কেন, তুমি না আবির আর
তানির বিয়ের দিন বলেছিলে যে আমি যেন আমাদের প্রতি বিবাহবার্ষিকীতে একদম বিয়ের দিনের মতো বধূ সাজি। নিজেই বলে নিজেই ভুলে গেলে, নাকি আজ যে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তা ভুলে গেছো? আদিত্যের হাত পা প্রচুর কাঁপছে। ও যা ভাবছে তা কি সত্যি? সত্যিই কি ওর প্রাণ পাখির স্মৃতি ফিরে এসেছে? ওর সব মনে পড়ে গেছে? আজ যে ওদের বিবাহ বার্ষিকী সেটা তো ওর মনে আছে, কিন্তু নূরের কিছু মনে নেই দেখে ওকে কিছু বলেনি, যাতে ওর ব্রেনে কোনো চাপ না পড়ে। কিন্তু আজকের দিনেই যে ওর জীবনে এত বড় খুশি আসবে সেটা ভাবতেই পারেনি ও। আদিত্য কাঁপা কাঁপা হাতে নূরের মুখটা ধরে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, তার মানে তোমার সব মনে পড়ে গেছে? তো তো তুমি ঠিক হয়ে গেছো? নূরও ছলো ছলো চোখে মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ রাজকুমার, আমার সব মনে পড়ে গেছে। আমার রাজকুমারকে আমার মনে পড়ে গেছে, সব কিছু মনে পড়ে গেছে। আদিত্যের যেন এখনো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। নূরের মুখে এতদিন পর রাজকুমার শুনে আদিত্য খুশিতে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, আবার বলো না রাজকুমার। নূরও কেঁদে উঠে বলল, রাজকুমার। আবার বলো, বারবার বলো। রাজকুমার, আমার রাজকুমার, অনেক ভালোবাসি তোমাকে রাজকুমার। আদিত্য কাঁদতে কাঁদতে নূরকে ধরে নিচে বসে পড়ল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, এটা কোনো স্বপ্ন নয় তো? আমার প্রাণ পাখিটা সত্যি সব মনে পড়ে গেছে? নূর আদিত্যের কপালে আর দুই গালে চুমু দিয়ে বলল, এটা কোনো স্বপ্ন না রাজকুমার, দেখো আমি সত্যি সত্যিই তোমার সামনে। আদিত্য আবারও নূরকে জড়িয়ে ধরে বলল, আজকে আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার প্রাণ পাখিটার সব মনে পড়ে গেছে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। ভালোবাসি প্রাণ পাখি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। কিছুক্ষণ পর আদিত্য একটু শান্ত হয়ে নূরকে কোলে তুলে নিয়ে ব্যালকনির সোফায় এসে বসল। নূরের গালে হাত বুলিয়ে বলল, এখন বলো তো কিভাবে তোমার সব মনে পড়লো? আসলে আগে থেকেই মাঝে মধ্যে কিছু কিছু জিনিস আমার মনে পড়ছিল, কিন্তু আজকে যখন সানার সাথে আমাদের বিয়ের ভিডিও দেখছিলাম তখন হঠাৎ আমার আবারও যন্ত্রণা শুরু হয়ে গেল, আর এক এক করে সবকিছু আমার মনে পড়তে লাগলো। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম, আর যখন জ্ঞান ফিরলো তখন আমার সবকিছু মনে পড়ে গেছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, 1 মিনিট, তোমার জ্ঞান হারিয়ে গিয়েছিল আর আমাকে কেউ কিছু জানালো না? তোমার যদি কিছু হয়ে যেত? আদিত্যের কথা শেষ হওয়ার আগেই নূর আদিত্যের ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে উঠল, সবকিছুতে তো হাইপার হয়ে যাচ্ছ কেন তুমি? ওদের সবাইকে আমি মানা করেছিলাম, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই সবাইকে তোমাকে কিছু বলতে মানা করেছিলাম। আর আবিরকে বলেছিলাম যে তোমাকে যেন অফিসে একটু বেশি সময় আটকে রাখে, যাতে আমি তোমার সারপ্রাইজ রেডি করতে পারি। আদিত্য নূরের আঙ্গুলে চুমু খেয়ে হাতটা ধরে হাতের তালুতে চুমু খেয়ে বলল, দিস ইজ মাই বেস্ট সারপ্রাইজ এভার। নূর মাথা নিচু করে লাজুক হাসল। এতদিন পর নূরের এই লাজুক হাসি দেখে আদিত্য আবারও মুগ্ধ হয়ে গেল। আদিত্য নেশা লাগানো চোখে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নূরেরও কেমন ঘোর লেগে আসছে। দুজন দুজনের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আদিত্য আস্তে করে নূরের নাকের বড় নথটা খুলে ধীরে ধীরে নূরের ঠোঁটের উপর দিয়ে নামিয়ে দিল। নূর শিহরণে চোখ বন্ধ করে মুখটা হালকা উঁচু করে নিল। নূরের অধর ছোড়া কাঁপছে, যা দেখে আদিত্যের গলা শুকিয়ে আসছে। আদিত্য খুব করে চাইছে নূরকে আদর করতে, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। বারবার শুধু সেদিনের কথা মনে পড়ছে ওর ভয় লাগছে যদি আবারও নূর সেদিনের মতো অসুস্থ হয়ে যায়। আদিত্যের সাড়া না পেয়ে নূর চোখ খুলে দেখলো আদিত্য কেমন দ্বিধা চোখে তাকিয়ে আছে। নূর হয়তো ব্যাপারটা বুঝতে পারলো, তাই ও নিচে থেকেই আদিত্যকে আদর করতে লাগলো। নূর ধীরে ধীরে আদিত্যের শার্টের বোতাম খুলতে লাগলো। সবগুলো বোতাম খোলা শেষে শার্টটা সামনে থেকে দুই দিকে সরিয়ে দিল। নূর মুখ নামিয়ে আদিত্যের পেটে চুমু খেলো। পেট থেকে চুমু খেতে খেতে উপর দিকে উঠে বুকে আর গলায় চুমু খেলো। আদিত্য মুখের আবেশে চোখ বন্ধ করে মুচকি হেসে নূরের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। নূর আদিত্যের কানে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ভালোবাসো আমাকে, অনেক ভালোবাসো।
কথাটা বলে নূর আদিত্যের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিল। নূরের এমন আহ্বানে আদিত্য আর নিজেকে আটকে রাখতে পারল না। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে আর এক হাত নূরের কানের নিচে দিয়ে নূরের ঠোঁটে ডুব দিয়ে অধর সুধা পান করতে লাগলো। নূরও আদিত্যের চুল খামছে ধরে আদিত্যের তালে তাল মেলাতে লাগলো। আদিত্যের এতদিনের সব কষ্ট চুষে নিতে লাগলো। চুমু খেতে খেতে আদিত্য নূরকে কোলে তুলে নিল। রুমে এসে আদিত্য নূরকে ড্রেসিং টেবিলের সামনে নামিয়ে দিল। নূরকে আয়নার দিকে ঘুরিয়ে প্রথমে নূরের মাথার ঘোমটাটা খুলল। তারপর ধীরে ধীরে নূরের সব গহনা খুলতে লাগলো। একটা করে গহনা খুলছে আর সেখানে চুমু দিচ্ছে। নূর মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। গহনা খোলা শেষে আদিত্য নূরকে নিচের দিকে ঘোরালো। তারপর আবারও নূরের অধর যুগলে চুপ দিল। চুমু খেতে খেতে নূর আদিত্যের শার্ট কাঁধ থেকে নিচে নামিয়ে খুলে ফেলে দিল। আদিত্য নূরকে আবারও কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো। এতদিনের তৃষ্ণার্ত দুটি হৃদয় দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে পাড়ি দিল এক সুখের সাগরে। সকাল 7টা। নূর আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে থেকে আঙুলের উল্টো পাশ দিয়ে আলতো করে নূরের গালে স্লাইড করছে। একটু পরে নূর ঘুম ভেঙে চোখ খুলে তাকালো। চোখ খুলে আদিত্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নূর আদিত্যের গালে হাত রেখে গুড মর্নিং হাজব্যান্ড। আদিত্য নূরের হাতের তালুতে চুমু খেয়ে বলল,